আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শ্রাবণী যেন হাঁপ ছেড়ে বাঁচল। বান্ধবীর সম ননদিনীর হাসি মুখটা দেখে মনের ভেতরে জমা অস্বস্তিগুলো কেটে গেল নিমিষে। এমনিতেও সমুদ্র হোক আর পাহাড়, বিয়ের পর তার এই প্রথম ঘুরতে যাওয়া অভির সাথে। এটা সে কিছুতেই মিস করতে চাইছিল না। শ্রাবণী জানে এই বিশেষ 3টি দিন ওর জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকবে। অভির চোখের ভাষায় সেই অকথিত প্রেমের আহ্বান সে স্পষ্ট দেখতে পেয়েছে। তার আবেভাবে বুঝিয়েছে বিশ্বাসেই 3টি দিন তাকে নিয়ে এক অন্য জগতে নিয়ে হারিয়ে যাবে মানুষটা। পরের দিন বিকেলে দুই পক্ষ রেডি হয়ে বিদায় নিল সবার থেকে। অভি আর শ্রাবণী অন্তরাকে নিয়ে পৌঁছে দিল নির্দিষ্ট জায়গায়, যেখান থেকে কলেজের বাস ছাড়া হবে। অন্তরা নিজের পুরনো ক্লাসমেটদের সাথে বাসে উঠে বসলো। অভির দায়িত্বে থাকা স্যার ম্যামদের সাথে কথা বলে বেরোনোর সময় সজলকে দেখতে পেল। কাছে গিয়ে বড় বিনয়ের সাথে জানালো, সেদিনের জন্য কিছু মনে করো না সজল। আসলে কি বলো তো, অন্তরা আমাদের বাড়ির সবার ছোট তো, তাই সবার কাছ থেকে একটু বেশি বেশি আদর পেয়ে একদম বাদর হয়ে গেছে। তাই মাঝে মাঝে ওর অন্যায় জেদগুলো না চাইতেও পূরণ করতে হয়। সজল মিষ্টি করে সৌজন্য হাসলো, মাথা নেড়ে লাজুক ভঙ্গিতে বলল, আরে না না স্যার, আমি সত্যি কিছু মনে করিনি। তাছাড়া আপনি অলরেডি এই বিষয়ে সেদিনই তো জানালেন, আজ আবার নতুন করে বলার দরকার কি ছিল না। সাবধানে যেও তোমরা, আর পারলে ওই বাদরটাকে একটু নজরে রেখো। আর হ্যাঁ, যদি বাড়াবাড়ি কিছু করে নির্দ্বিধায় আমাকে ফোন করে জানাবে, বলে দিলাম। আমার পার্সোনাল নাম্বারটা তো মনে হয় আছে তোমার কাছে, তাই না? সজল মাথা দুলিয়ে সম্মতি জানালো। শ্রাবণী অন্তরার গলা জড়িয়ে বিদায় জানালো লটকানো মুখে। অভি বোনকে অনেক ধরনের সাজেশন দিল, খুব করে সাবধান করলো যাতে করে একা একা সাহস দিকে কোথাও না যায়, বেশি বেশি পাকনামো না দেখায়, সবসময় যেন স্যার ম্যামেদের বাধ্য হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। অন্তরা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সম্মতি জানিয়ে ওদের বিদায় জানালো। অতঃপর সন্ধ্যার পরপরই ওদের বাস ছাড়ল হর্ন বাজিয়ে। হাওয়ার সাথে পাল্লা দিয়ে ছুটছে অভির ব্ল্যাক স্করপিও S11। পাশেই বসে এলোকেশি শ্রাবণ মাথা এলিয়ে দিয়েছে বন্ধ জানালায়। একটু একটু করে গোটা সড়কের আধারে ঢাকা পড়ে যাওয়া মুগ্ধ চোখে দেখে চলেছে মেয়েটা। ওদিকে পেছনে মিডল সিটে বসে অমিতার সুমনা। অমিতের বুকে মাথা রেখে চোখ দুটো বুজে আছে শান্তির খোঁজে। মেয়েটাকে রেখে এসে আমার একটুও ভালো লাগছে না। চিন্তা করিস না, আমার মিষ্টি মাটা বিগত 2 মাসে তোকে ছাড়া থাকতে শিখে গেছে। দেখিস ওর একটু অসুবিধা হবে না। আমার আর তোর মা আছে না, ওরা ঠিকই এই কটা দিন সামলে দিতে পারবে। সুমনা শুনল সবটা, কিন্তু মন থেকে আশ্বস্ত হতে পারল না। হাজার হলো মায়ের মন সন্তানের জন্য ছটফট করবে, স্বাভাবিক। প্রায় ঘন্টা 5 জার্নি শেষে রাত 10টায় এসে পৌঁছালো তারা। মন্দারমণি বিচ সাইড একটা বিশাল 5 তারা হোটেলের টপ ফ্লোরে বড় বড় দুটো সুইফট বুক করেছে তারা। অভি শ্রাবণীকে নিয়ে নিজের সুইফটে আর অমিত সুমনাকে নিয়ে নিজের সুইফটে রওনা হলো। রাত 10:30। শ্রাবণী তখন সদ্য গা এলিয়ে দিয়েছে নরম বিছানায়। অভি লাগেজ খুলে একটা পাতলা জর্জেট শাড়ি বার করলো, ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলো, আর ইউ টায়ার্ড শ্রাবণী? শ্রাবণী অভিকে শাড়ি বার করতে দেখে বুঝলো মহাশয় এই রাতে ঘুরতে যেতে চায়। সে তৎক্ষণাৎ মাথা নেড়ে না জানালো। অভি শ্রাবণীর হাতে শাড়িটা তুলে দিয়ে গাঢ় গলায় বলল, তাহলে এটা তাড়াতাড়ি পরে এসো। কোথাও যাচ্ছি আমরা? অভি শ্রাবণীর ছোট চুলগুলো কানে পিছে গুজে দিয়ে বলল, এখানে নিশ্চয়ই ঘুমোতে আসিনি আমরা, তাই যেটুকু সময় পাওয়া যায় চেটে পুটে উপভোগ করতে হবে, তাই না? শ্রাবণী মাথা তুলে সম্মতি জানিয়ে ওয়াশরুমে ঢুকলো প্রয়োজনীয় কাপড়গুলো নিয়ে। ফাঁকা কোলাহলহীন নির্জন সমুদ্র তট। ওই দূরে দাঁড়ানো বড় বড় স্ট্রিট লাইটের আলোতে গোটা বিচ ঝলমল করছে। অভি শ্রাবণের হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে হাঁটছে। বিচের বালির উপর দিয়ে কাছে সমুদ্রের ঢেউ গর্জন তুলে আশ্রে পড়ছে বালির সৈকতে। শ্রাবণী পরনে আইভরি রঙের পাতলা জর্জেট শাড়ি আর স্লিভলেস ব্লাউজ। সমুদ্রের খোলা হাওয়ায় আঁচল ভেসে যাচ্ছে এদিক থেকে ওদিক। একসময় দুজনেই দাঁড়িয়ে পড়ল। শ্রাবণী অবাক চোখে সমুদ্রের দিকে তাকিয়ে হারিয়ে গেল মুগ্ধতায়। অভি শ্রাবণীর দিকে তাকালো। মেয়েটার ওই চোখের অকথিত বিস্ময় পরিণীতে এক মুহূর্ত সময় লাগলো না তার। অভি ধীর পায়ে শ্রাবণী পেছনে এসে দাঁড়ালো। মেয়েটাকে নিজের বুকে জড়িয়ে কাঁধে থুতনি ঠেকিয়ে বলল,
আর ইউ হ্যাপি মাই লাভ? ততক্ষণে শাড়ি গলিয়ে শ্রাবণীর মেলি কোমরের সরু ভাঁজে অভির হাত দুটো বড় অবাধ্য হয়ে বিচন করছে। ঠোঁট জোড়া ছুঁয়েছে কানের লতিতে। অভিরমন আদরে স্পর্শের মাঝে হারিয়ে সহসা উত্তেজনায় কেঁপে উঠল শ্রাবণী। দু চোখের পাতা বুঝে নরম কণ্ঠে জবাব দিল, ভীষণ। জানো, আমি না এই প্রথমবার সমুদ্র দেখলাম। আগে যখন বইয়ের পাতায় পড়তাম তখন শুধু স্বপ্নেই অনুভব করতাম সমুদ্রকে, আর আজ চোখের সামনে দেখেও মনে হচ্ছে আমি স্বপ্নই দেখছি। অভি কোমর থেকে হাত দুটো সরিয়ে দুহাতের মাঝে আটকে নিল মেয়েটাকে। উত্তাল সমুদ্রের প্রমত্ত ঢেউর দিকে তাকিয়ে কারো গলায় বলল, তোমার দেখা অদেখা সব স্বপ্নগুলোকে সত্যি করার দায়িত্ব সেদিন থেকে আমি নিয়ে নিয়েছি, যেদিন তোমার নামে নিজেকে লিখে দিয়েছি সারা জীবনের জন্য। তাই স্বপ্ন দেখো যত খুশি মন চায়। শ্রাবণী হেসে অভির বাহু দুটো জড়িয়ে ধরল পরম আবেশে, মাথা এলিয়ে দিয়ে বলল, ভীষণ ভালোবাসি তোমায় আমার হৃদয়ের স্বর। সেম টু ইউ মাই লাভ। বলে আবারও ঠোঁট চাওল গালে। এর মধ্যে অভির পকেট কাঁপিয়ে ফোন বেজে উঠল। অমিতের কল দেখে রিসিভ করতেই ওপাশ থেকে খ্যাক করে উঠল সে। সালা, হোস্টেলে ঢুকতে না ঢুকতে বউ নিয়ে শুয়ে পড়েছিস? ওপাশ থেকে অভির জবাব ভেসে এলো, সবাই তোমার মতো অশ্লীল না শালা। রুমে ঢুকতে না ঢুকতেই টেস্ট ম্যাচ শুরু করেছিস বলে কি সবাই তোর মতো খেলবে নাকি? অভির কথাই অমিত সাথে সাথে চাদরের নিচে ঠিক হয়ে বসলো। আসলে সে এইমাত্র টেস্ট ম্যাচে খেলে উঠেছে। সুমনা ওয়াশরুম থেকে চেঁচিয়ে বলে উঠল, এই টাওয়ালটা দাও তো, একেবারে শাওয়ার নিয়ে বের হব। দাঁড়াও দিচ্ছি। বলে ফোনের কল ডিসকানেক্ট করে দিয়ে উঠে দাঁড়ালো। মনে মনে আওড়ালো, আশ্চর্য, মালটা কি করে বুঝলো আমি টেস্ট ম্যাচ খেলছিলাম? 1 মিনিট, এই রুমে সিসি ক্যামেরা লাগানো নেই তো? সেই রাতটা পার হলো তাদের স্বপ্নের মতো করেই। অনেক রাত পর্যন্ত বিচে হেঁটে গল্প করে রুমে ফিরে এলো। ফ্রেশ হয়ে শেষে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো দুজনেই। পরের দিন সকাল ভোর 5টায় কলেজের বাসগুলো গিয়ে পৌঁছালো শিলিগুড়ি বাস ডিপোয়। এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য ছোট ছোট গাড়ি ধরতে হবে। সমস্ত দায়িত্বপ্রাপ্ত টিচারদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা এক একে নেমে এলো বাস থেকে। প্রত্যেককে বলা হলো সেখানেই মুখ ধুয়ে সকালের প্রাতকালীন কাজগুলো মিটিয়ে নিতে, কারণ গাড়ি চালে পাহাড়ি পথে খুব তাড়াতাড়ি ওয়াশরুমে পাওয়া যাবে না। তো সেই কথা মতো সকালে নিজের প্রয়োজন মতো ফ্রেশ হয়ে নিল। অন্তরার কয়েকজন বান্ধবীর সাথে ফ্রেশ হওয়া শেষে গিয়ে দাঁড়ালো পাশের চায়ের দোকানে। গরম গরম ধোয়া ওঠা দুধ চা আর পরোটা ঘুগনির গন্ধে আর মম করছে চারিদিক। অন্তরা বাইরে খাবার খুব ভালো লাগে খেতে, কিন্তু মায়ের ভয়ে খেতে পায় না। সে গিয়ে তড়িঘড়ি 1 প্লেট ঘুগনি পরোটা আর বড় 1 কাপ চা অর্ডার দিল। ওর সাথে বান্ধবী দুজন পরোটা না খেলেও চা খেলো আয়েশ করে। টিফিন শেষে জলের বোতল কিনতে পাশের সুপার শপে ঢুকতেই অন্তরের চক্ষু চরগাছ। একই মিস্টার সজল সেদিনই সেই টুনটুনির সাথে বসে কফির মজা লুটছে। অন্তরার জল কেনা বাদ দিয়ে গেল ওদের পেছনের দিকে একটা চেয়ারে গিয়ে বসলো। তখনই একটা কথাই হো হো করে হেসে উঠল সজল। ওদিকে ওদের দুজনের হাসি দেখে অন্তরার মনের মধ্যে কেমন করে যেন জ্বলে উঠল। ম্যাম, কিছু লাগবে? টি অর কফি? অন্তরার সামনে দাঁড়ানো ওয়েটার ছেলেটাকে দেখে কি যেন একটু ভাবলো। তারপর সজলদের দিকে তাকিয়ে ওদের হাসাহাসি দেখে 1 কাপ কফি অর্ডার করলো। এরই মধ্যে সজলের ফোনে কল এলো। সজল আসছি বলে উঠে দাঁড়াতে নিজের পেছনে অন্তরাকে দেখে প্রথম দফায় চমকে উঠল, কিন্তু পরে নিজেকে সামলে নিয়ে কোনো রকম রিয়াক্ট না করেই চলে গেল ব্যস্ত পায়ে। অন্তরা মন দিয়ে সজলের চলে যাওয়া দেখলো, সাথে ভালো রকম ভাবেই অনুভব করলো তার উপেক্ষা করা। অন্তরাকে সজলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে ওই মেয়েটা এসে দাঁড়ালো ওর সামনে। মুখের সামনে ঠাস ঠাস করে তুড়ি বাজিয়ে বলল, এই মেয়ে, নজর এদিকে। অন্তরা প্রথম দফায় বুঝলো না মেয়েটার কথা। সে ভ্যাবলার মতো ভুরু কুচকে তাকাতে মেয়েটা বলে উঠল, ওটা প্রাইভেট প্রপার্টি, বুঝেছো? তাই এখন থেকে নজরটা সামলে রাখবে। অন্তরার এত রাগ হলো মেয়েটার কথা শুনে। কি বলতে চাইছে মেয়েটা ওকে? ও ওই সজল না ফজলের দিকে নজর দিয়েছে? কি বাজে ইঙ্গিতের কথা! ছি! অন্তরার সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মেয়েটার চোখে চোখ রেখে বলল, ওমা, তাই নাকি? তাহলে তো এবার থেকে সত্যি নজরটা দিতে হয়। দেখতে হবে না কি এমন আছে ওই মালটার মধ্যে। মেয়েটা যেন অন্তরের কথাই তেলে বেগুনে জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে উঠল, এখনই থেমে যাও আর একদম এগিয়েও না।
না হলে কিন্তু তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। অন্তরার বুকে হাত গুজে অ্যাটিটিউড নিয়ে দাঁড়ালো, মুখে হাসি ফুটিয়ে বলল, তাই নাকি মিস টুনটুনি? তা কি করবে তুমি আমাকে মারবে নাকি বকবে নাকি আমার নামে চুগলিবাজি করবে? শোনো, তোমার মতো 1.5 ফুটিয়াকে এই অন্তরা ভয় পায় না, বুঝেছো? ম্যাম আপনার কফি। বলে ওয়েটার এসে দাঁড়াতেই অন্তরা কফিটা মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, ওনাকে দিন, এই মুহূর্তে ওনার এনার্জির ভীষণ প্রয়োজন। বলে দুপদাপ পা ফেলে বেরিয়ে গেল সেখান থেকে। মেয়েটা অন্তরার যাওয়ার দিকে রহস্যে দুর্বদ্ধ হাসি হাসলো, মনে মনে বলে উঠল, বড্ড ভুল করলে মেয়ে, এই ট্রিপটা তোমার সারা জীবন মনে থাকবে। সমুদ্রের নীল জলরাশি চিরে ছুটে চলেছে জেট স্কির হ্যান্ডেল দুটো শক্ত করে সামাল দিচ্ছে অভি। মুখে তার তৃপ্তির হাসি উপচে পড়ছে, আর পেছনে বসে পাখির ছানার মতো থরথর করে কাঁপছে বেচারি শ্রাবণী অভির বুকটা শক্ত করে জড়িয়ে ধরে। প্রায় 20 মিনিটের লম্বা রাইডিং শেষ করে থামলো অভি। শ্রাবণীও যেন হাঁপ ছেড়ে বাঁচল। অভি ঘাড় ঘুরিয়ে এক পলক শ্রাবণীকে দেখল। মেয়েটার ভীতু চেহারা দেখে বলল, আর ইউ ওকে শ্রাবণী? শ্রাবণী মাথা নেড়ে সায় জানালো, কিন্তু তখনও ওর বুকটা ধরফর করছিল। ততক্ষণে অমিতার সুমনও ফিরে এসেছে ওদের জেট স্কিটা নিয়ে। ওরা দুজোড়া কাপল খুব মজা করে সমুদ্রে স্নান করলো। শ্রাবণী আর সুমনা সারা সৈকত খুঁজে খুঁজে ঝিনুক কুড়ালো, বালি দিয়ে প্রসাদ বানালো, যেগুলো মজা নিয়ে ভাঙলো অমিত। সুমনা সেটা দেখে রেগে মেগে মারতে গেলে অমিত বাচ্চাদের মতো ছুট লাগালো দৌড়ে। সুমনাও কম যায় না, সেও ছুটলো তার পিছু পিছু। শ্রাবণী ওদের দুষ্টামি দেখে খিলখিলিয়ে হাসছিল। সেই ফাঁকে অভি পেছন থেকে শ্রাবণীকে জাপটে ধরে ঝাঁপ দিল সমুদ্রে। ঢেউয়ে ঢেউয়ে পাগল হয়ে ভাসতে লাগলো দুজনে একে অপরের বাহুতে বন্দি হয়ে। এভাবেই হাসি, আনন্দ আর মজায় সকাল গড়িয়ে দুপুর হলো। ওরা হোটেলে ফিরে স্নান শেষে গুছিয়ে এলো লবিতে। ওখানে ওদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। ওরা সমুদ্রের স্পেশাল ক্র্যাব চিংড়ি আর টুনা ফিশ ফ্রাই খেলো। অমিত স্পেশালি অক্টোপাস আর স্ক্রুড অর্ডার করলো। সুমনা আর শ্রাবণী দেখে ঘেনেই চোখ মুখ উল্টে বমি করার এক্সপ্রেশন দেখালো দুই বন্ধু। তাতে তেমন কিছুই এসে গেল না, বরং আনন্দের সাথে চেটেপুটে খেতে লাগলো সেগুলো। সুমনা অভি আর অমিতের খাওয়া দেখে একদলা থুতো ফেললো মাটিতে, বিড়বিড়ে বলে উঠল, শালা জঙ্গলি কোথাকার এক একটা। সামান্য অক্টোপাস আর স্কুইড দেখে কেমন ঘেন্না পাচ্ছে দেখ, যত সব ঢং। এমন ভাব দেখাচ্ছে যেন এগুলো খাবার না অন্য কিছু। ওদের খাওয়া দাওয়া শেষে গাড়ি নিয়ে বের হলো কিছু স্পট ঘোরার উদ্দেশ্যে। নিউ দীঘা বিচ, তাজপুর বিচ, চন্দনেশ্বর মন্দির, তালসারি বিচ ঘুরে ওল্ড দীঘা বিচে যখন পৌঁছালো তখন রাত প্রায় 8টা। সেখানকার মার্কেট থেকে সুমনা আর শ্রাবণী নিজেদের ইচ্ছে মতো কিছু কেনাকাটা করলো। সবশেষে খাওয়া দাওয়া সেরে রাত 11টায় ফিরে এলো হোটেলে। লিফট থেকেই ক্লান্ত সুমনাকে সাথে নিয়ে অমিত নিজের সুইফটে ঢুকে গেল গুড নাইট উইশ করে। শ্রাবণী নিজেদের রুমে ঢুকতেই চমকে উঠল রুমের সাজসজ্জা দেখে। গোটা রুম সুগন্ধি মোমের নরম আলোয় ঝলমল করছে। বিছানার চাদরে উপর গোলাপের পাপড়ি দিয়ে লাভ বানানো। শ্রাবণী বুঝতে বাকি রইল না এ কাজ আসলে কার। প্রায় মিনিট 10 পর অভি রুমে ঢুকলো একটা ছোট্ট টলি টেনে। টলির উপরে লাল গোলাপের একটা বড় বুকে রাখা, তার পাশে একটা ওয়াইনের বোতল আর দুটো কাঁচের গ্লাস। শ্রাবণী তখনও বিস্মিত নজরে অভিকেই দেখে যাচ্ছিল। অভি টলিটা রুমের একপাশে রেখে শ্রাবণীকে পেছন থেকে জড়িয়ে ধরলো, কানে কাছে মুখ এনে ফিসফিসি বলল, হানিমুনে এসে যদি মধুচন্দ্রিমায় না করলাম তাহলে হবে বলো? আচ্ছা, তাহলে এখন কি করতে হবে আমায়? You have to love me until I am going to crazy. শ্রাবণী বিস্ময় ভরা দৃষ্টিতে অভির দিকে বড় বড় চোখে তাকালো। অভি একটা ছোট্ট প্যাকেট শ্রাবণী হাতে তুলে দিয়ে বলল, যাও এটা পরে এসো। শ্রাবণী প্যাকেটটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলো, প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি আছে এতে? অভি শ্রাবণীকে জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলল, আমাকে পাগল করার ওষুধ, যাও পরে এসো ফার্স্ট। শ্রাবণী ওয়াশরুমে ঢুকে প্যাকেটটা খুলতে লজ্জে লাল হয়ে গেল। একটা চেরি রেড রঙের হট নাইট ড্রেস, যার লেন্থ মাত্র নিতম্ব ছুঁয়েছে, বাকিটা ফাঁকা।
শ্রাবণী উত্তেজনায় কেঁপে উঠল থরথর করে। প্রিয় মানুষটা যে তাকে আজ অনুরূপে কাছে পেতে চাইছে সেটা বুঝতে অসুবিধা হলো না শ্রাবণী। তখনই অসীমের দরজায় টোকা পড়ল। অভি বাইরে থেকে ডেকে উঠল, হয়েছে, আই এম ওয়েটিং ফর ইউ হানি। শ্রাবণী থতমত খেয়ে কোনো মতে জবাব দিল, হ্যাঁ এই তো 5 মিনিট। শ্রাবণী আজ আর নিজেকে ঠেকিয়ে রাখল না, জর্তার বাঁধনে বেঁধে মুচকে সে লম্বা চুলগুলো শক্ত করে খোপায় আটকালো। তারপর গায়ের পোশাকটা খুলে হালকা শাও নিয়ে পরে ফেল প্রিয় মানুষটার এত ভালোবেসে আনা পোশাকটা। আর তারপর খোপা খুলে আস্তে ধীরে বেরিয়ে এলো বাইরে। অভি দরজা খোলার আওয়াজ শুনে পেছনে তাকালো। মোমে সোনালি আলোয় শ্রাবণীকে ওই পোশাকে দেখে যেন স্তব্ধ হয়ে চেয়ে রইল ছেলেটা। ততক্ষণে রুমের ভেতর থেকে মিউজিক প্লেয়ারে বেজে উঠল নেশাছন্ন সেই গানটা। গানের লিরিক্সগুলোর সাথে শ্রাবণী কামুক সাজ যেন আজ সেই মুহূর্তে অজান্তেই অভির বুকের ভেতর দামামা বাজিয়ে কামনার আগুন জ্বালিয়ে দিল। ওর মনে হলো এ কোনো সাধারণ মেয়ে নয়, এ যেন স্বর্গের অপ্সরী। শ্রাবণী অভির দিকে তাকিয়ে লজ্জায় যুবধুবু হয়ে ধীর পায়ে হেঁটে এলো। অভির একদম কাছে এসে দাঁড়িয়ে ফিসফিসিয়ে কণ্ঠে বলে উঠল, আমাকে কেমন লাগছে এসপি সাহেব? অভি তখন মুখের ভাষা হারিয়ে গেছে, বলার মতো একটা শব্দবোধই নেই তার ভাণ্ডারে। অভি শ্রাবণীর আগুন ঝরা গোটা অঙ্গে নজর বুলিয়ে গাঢ় গলায় বলে উঠল, If I cross my all limits tonight, it's totally your fault, my butterfly. বলে খপ করে এক হাতে শ্রাবণীকে টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঠোঁট ডোবালো মেয়েটার নরম ওষ্ঠা ধরে। মনের পিপাসা মিটিয়ে শ্রাবণীকে একটু ছেড়ে দিয়ে টলি থেকে ফুলের তোড়াটা বাড়িয়ে ধরে হাঁটু গেয়ে বসলো। আমার মরুপ্রায় জীবনের বসন্ত ফুল হয়ে ফুটে ওঠার জন্য তোমাকে অনেক 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 ভালোবাসা ছোট পাখি। শ্রাবণী ফুলের তোড়াটা হাতে ধরতেই অভি উঠে দাঁড়ালো। পকেট থেকে একটা গয়নার বাক্স বের করে হিরে খচিত আংটিটা শ্রাবণীর অনামিকায় পরিয়ে দিয়ে ঠোঁট ছোয়ালো তাতে। এই রুক্ষ শুষ্ক আমিটাকে বিগত 4 বছর ধরে এত এত ভালোবাসার জন্য ধন্যবাদের মতো ছোট শব্দ বলে তোমাকে ছোট করতে চাই না সোনা, শুধু এতটুকুই বলতে চাই, তুমি আমার প্রাণ শ্রাবণী, তুমি আমার বেঁচে থাকার জীবনদায়ী অক্সিজেন। আমি তোমাকে ছাড়া বাঁচবো এই কথা যেন আজকাল কল্পনাই করতে পারি না। তোমাকে হারিয়ে ফেলার কথা কখনো ভাবতেই ভয় আমার গা শিউরে ওঠে। এই পুচকি, তুমি আমার এ কি করেছো বলো তো? শ্রাবণী অভির কথায় আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেল। অভি শ্রাবণীর গাল দুটো মুছে দিয়ে বলল, চিন্তা করো না মেয়ে, এই অভি সারা জীবন তোমাকে নিজের বুকের মাঝে যত্ন করে লুকিয়ে রাখবে, বুঝেছো? শ্রাবণী কান্না ভেজা হাসি এসে অভির বুকে মাথা ঠেকালো। শ্রাবণী একটু স্বাভাবিক হতেই অভি শ্রাবণীর খোলা চুলে আঙ্গুল চালিয়ে বলল, আমাদের ফুলসজ্জা তো অলরেডি নষ্ট হয়ে গিয়েছে, মধু চন্দ্রিমাও কি নষ্ট হয়ে যাবে? শ্রাবণী অভির কথার সাথে সাথে নড়ে চড়ে উঠল। সাথে সাথেই অভিকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিয়ে ওর পেটের উপর চড়ে বসলো। অভি সহসা অবাক হলো শ্রাবণীর আচরণ বুঝতে চাইল। শ্রাবণী অভি শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল, আজ তাহলে শুরুটা না হয় আমিই করি বলে ঠোঁট ছোঁয়ালো অভির বুকে। আবেশে অভির চোখ বুঝে এলো নিজেকে সামলে। শ্রাবণী কীর্তিকলাপ দেখতে লাগলো মাথার নিচে দুহাত গুজে। শ্রাবণী পরপর অনেকগুলো চুমু খেলো অভির খোলা বুকে, কিন্তু অভির কোনো রকম নরঞ্চরণ না থেকে বিরক্ত হয়ে নেমে এলো। ঠোঁট ফুলে অপরাধী কণ্ঠে বলল, ধুর, আমি তোমার মতো একটু আদর করতে পারি না। অভি হাসলো শ্রাবণী কথায় এক হাতের উপর মাথা ঠেকে কাত হয়ে বলল, আমি শিখিয়ে দেই। শ্রাবণী অভির দিকে তাকাতেই অভি হাত বাড়িয়ে টলি থেকে কাছের গ্লাস দুটো আর ওয়াইনের বোতলটা নিয়ে এলো। শ্রাবণী বিছানায় বসে বোতল খুলে গ্লাসে ঢালতে শ্রাবণী অবাক চোখে দেখলো লাল রঙের একটা তরল, তাতে কেমন যেন স্পিরিটের গন্ধ। এটা কি? ভালোবাসার মেডিসিন। শ্রাবণী গ্লাসটা ধরে চোখের সামনে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলল, সেটা আবার কি জিনিস? এটা খেলে মন ভরে ভালোবাসা যায়। শ্রাবণী অবাক চোখে তাকালো। অভি শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, একটু খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। শ্রাবণী অভির কথা মতো ছোট্ট করে এক ঢোক গিলে বলল, গলা জ্বলছে। অভি নিজের গ্লাস শেষ করে আবার গ্লাসে ঢালতে ঢালতে বলল, প্রথমে একটু জ্বলবে, খেতে থাকো, দেখো তারপর আর জ্বলবে না।
শ্রাবণী সত্যি সত্যি পুরো গ্লাস গিলে নিতেই অভি মনে মনে হেসে আবার খানিকটা ঢেলে দিল। বেশ কিছুক্ষণ পরের কথা, শ্রাবণী গোটা শরীর অ্যালকোহলের প্রভাবে নেশে মেতে উঠতে রুমে বেজে চলা গানের তালে তালে গা দোলাতে শুরু করলো। ততক্ষণে অভিরও একটু আর্দ্র নেশা ধরে গেছে। অভি শ্রাবণীর হাত ধরে নিচে নেমে বলল, চলো ডান্স করি। শ্রাবণী হেসে অভির হাত ধরে গানের তালে পা মেলাতেই অভি একটানে শ্রাবণীকে নিজের কাছে টেনে এনে বলল, শ্রাবণী, আমাকে ভালোবাসবে না? শ্রাবণী কি হলো কে জানে, নিজেই আজ ঠোঁট মেলালো অভি রুক্ষ ঠোঁটে। অভি যেন এইটুকুরই অপেক্ষা ছিল। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মিশে গেল প্রিয় নারীর মাঝে। আদরে আদরে একেবারে ভালোবাসার শিখরে পৌঁছে গেল শ্রাবণীকে নিয়ে। রাতের অন্তিম মুহূর্তে পর্যন্ত চলল তাদের ভালোবাসার প্রহর। শেষ ভোরের দিকে ক্লান্ত হয়ে অবসন্ন দেহে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল দুজনে। প্রায় বেলা 10টার দিকে অভি ঘুম ভাঙল, তাও অমিতের ফোন পেয়ে। কিরে শালা, ঘুম থেকে আজকে উঠবি না নাকি? অভি ভার হয়ে আসা মাথাটাকে চেপে ধরে উঠে বসলো বিছানায়। কিরে, রাতে কত গেলেছি যে উঠতেই পারছিস না? অভি মাথা ব্যথায় চোখ খুলতে না পেরে অমিতকে ধমকে উঠল। হোপ শালা, চুপ কর। আমার এদিকে মাথা ফাটছে যন্ত্রণায়, আর উনি মজা লুটছে। ও মাই গড, তার মানে তুই রাতে গিলেছিলি? এই 1 মিনিট, শ্রাবণী কোথায় রে? ও ঠিক আছে তো? অভি শ্রাবণীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে উন্নত শরীরটা চাদর দিয়ে ঢাকতে ঢাকতে বলল, ও ঘুমোচ্ছে। ঘুমাচ্ছে মানে? ভালো করে চেক করে দেখ বেঁচে টেচে আছে কিনা। তোর মতো একটা দৈত্যের খপ্পরে পড়ে বেচারি মেয়েটার যে কী অবস্থা আমি তো ভাবতেই পারছি না। অভি অমিতের বেকার ফ্যাসফ্যাসানিতে কান্না দিয়ে ফোন কেটে দিল। আস্তে করে উঠে ওয়াশরুমে ঢুকে প্রাতকালীন কাজ সেরে একেবারে স্নান সেরে বেরিয়ে এলো বাইরে। ভেজা চুলগুলো আঙ্গুল দিয়ে নাড়তে নাড়তে বিছানার পাশে দাঁড়িয়ে শ্রাবণীকে ডাকলো। কয়েকবার ডাক দিতে শ্রাবণী সাড়া দিয়ে চোখ মেলে তাকালো। অভিকে দেখে জ্ঞানফিতে হুড়মুড়ে উঠে বসতে গেলেই তলপেটের ব্যথায় হাত চেপে কুকিয়ে উঠল। অভি সাথে শ্রাবণীর পাশে গিয়ে বসলো, গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই শ্রাবণী, আর ইউ ওকে? মেয়েটা ব্যথা পেল, লজ্জায় মাথা নেড়ে জানালো সে ভালো আছে। অভি শ্রাবণীর খোলা বুকে গলে নজর পড়তে চমকে উঠল কামড়ের বিভৎস দাগ দেখে। কাল রাতে হুঁশিয়ারি এসব যে সেই করেছে বুঝতে বাকি রইল না। অভি শ্রাবণীর কপালে একটা গাঢ় চুমু খেয়ে পড়ল। তুমি উঠে ওয়াশরুমে যেতে পারবে? শ্রাবণী মাথা নেড়ে সম্মতি জানালো। অভি তখনও শ্রাবণীকে পাজা কোলে তুলে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে লাগেজ খুলে একটা লং গাউন চুড়িদার বার করে দিয়ে বলল, এটা পরে রেডি হতে থাকো, আজ দুপুরের পরই আমাদের রওনা দিতে হবে। শ্রাবণী সম্মতি জানাতেই অভি তৈরি হয়ে বেরিয়ে গেল বাইরে। তাকে এখন মেডিসিন শপে যেতে হবে। মেডিসিন কিনে সে মেয়েটাকে এভাবে ছিঁড়ে খাবে, আগে জানলে একটু কম করেই গিলত কাল। যাই হোক, এখন আর আফসোস করে কী লাভ, তার চেয়ে বরং ট্রিটমেন্ট করা বেস্ট অপশন। অভি বেরিয়ে গেলে শ্রাবণী সামনেতে বেরিয়ে লাগেজ গোছাতে লাগলো। তখনই আচমকা রুমের দরজায় বেল বেজে উঠল। শ্রাবণী দরজাটা খুলে দেখলো একজন লেডি স্টাফ দাঁড়িয়ে আছে। শ্রাবণী জিজ্ঞাসু দৃষ্টিতেই তাকাতেই সে বলল, ম্যাম, স্যার এটা আপনাকে দিতে বলেছে। বলে একটা চিকুট ধরিয়ে দিয়ে চলে গেল। শ্রাবণী দরজাটা বন্ধ করে চিকুটটা খুলে দেখলো সেখানে দুটো লাইন লেখা, তোমার বন্দরে থেমে আছে আজ অবসাদে ডোবা এই নাবিকের জাহাজ। তোমার জন্য একটা মিষ্টি সারপ্রাইজের ব্যবস্থা করেছি শ্রাবণী। এখনই দরজাটা লক করে বিল্ডিংয়ের ছাদে চলে এসো। তোমার অপেক্ষায় তোমার পাগল প্রেমিক অভি। শ্রাবণী মিষ্টি করে হেসে ফেল অভির পাগলামি দেখে। লোকটা গতকাল থেকে যা সব শুরু করেছে তা বলার বাইরে। এতটা ভালোবাসে মানুষটা তাকে, এ যেন তার মাঝে মধ্যে বিশ্বাসী হয় না শ্রাবণীর। শ্রাবণী চিরকুটটা হাতের মুঠোয় চেপে ধরে দরজাটা লক করলো, তারপর পা বাড়ালো ছাদের দিকে। সকাল 10:37 ছাদের হোটেল সানশাইন থেকে একজোড়া দম্পতি তাদের বড় বড় দুটো ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে এলো বাইরে। অতঃপর ভাড়া করা গাড়িতে উঠে বেরিয়ে গেল সেখান থেকে। তার ঠিক মিনিট 5 পর পার্কিংয়ে এসে দাঁড়ালো অভি ব্ল্যাক স্করপিও। অভি আর অমিত গাড়ি থেকে নেমে হোটেলের লিফটে ঢুকলো। টপ ফ্লোরে পৌঁছাতেই ওরা এগুলো যে যার রুমের দিকে। বিগত ঘন্টা দেড়েক সময় ধরে পাগলের মতো গোটা হোটেল খোঁজার পরও শ্রাবণীকে পাওয়া গেল না। অভি
সিসিটিভি ফুটেজ দেখে শুধুমাত্র এতটুকুই বোঝা গেল, তার বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর একজন লেডি স্টাফ এসেছিল। তার মিনিট দুয়েক পর শ্রাবণী রূপ থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সামনে ইউটার্ন নিল টেরিসের সিঁড়ির দিকে। ব্যাস, তারপর আর কোনো ফুটেজ নেই। ততক্ষণে মন্দারমণি পুলিশ ফাঁড়ি থেকে সোর্স হাজির হয়েছে সেখানে। পাগলের মতো খোঁজা হচ্ছে গোটা বীজ জুড়ে, সেই সাথে খুঁজে চলা হচ্ছে সেই লেডি স্টাফকে। স্যার বিশ্বাস করুন, ওই মেয়েটা আমাদের হোটেলের স্টাফই নয়। ইনফ্যাক্ট ওকে আমরা এর আগে কখনো দেখিইনি। অবির হাতের খাবলে আবদ্ধ হোটেল ম্যানেজার সামনে দাঁড়ানো এত বড় একজন অফিসারকে দেখে ভয়ে তার অবস্থা তথৈবচ। অভি ম্যানেজারের কলা ছেড়ে রিসেপশনিস্ট ছেলেটার কলা চেপে ঠাস করে একটা চর বসালো। ছেলেটার সাথে সাথে ভয় কেঁদে উঠে হাত জোর করে জানালো, বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। কে ওই মেয়ে, কোথা থেকে এসেছে আমি কিছুই জানি না। তাছাড়া আমার কাজ তো শুধু কে এলো কে গেল তাদের খোঁজ রাখা, ব্যাস। এর বেশি আমার আর কিছুই দায়িত্ব নেই। অভি ছেলেটাকে ছেড়ে আবারও বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল ম্যানেজারের উপর। ম্যানেজারের ঘাড়ের ঘেঁটি খাবলে ধরে নাক বরাবর ঘুষি বসিয়ে দিল। সাথে সাথে নাকের উগ্রভাগ ফেটে ঝরঝর করে গড়িয়ে পড়ল লাল রক্ত। ভিজে উঠল গায়ের শার্ট। অভি উন্মাদের মতো দাঁতে দাঁত চেপে বলল, এখনো সময় আছে, সত্যিটা স্বীকার কর, নয়তো তোর অবস্থা আমি ঠিক কি করবো আমি নিজেও জানি না। বল, কি করেছিস আমার ওয়াইফের সাথে? ম্যানেজার ব্যথায় কাটটাতে কাটটাতে ওখানেই বসে পড়ল ধপ করে। কথা বলার মতো অবস্থায় নেই, নাক বরাবর ঘুষি খেয়ে তার জ্ঞান হারানোর মতো অবস্থা। অভি ম্যানেজারকে ওই অবস্থায় ছেড়ে দিয়ে সে লুটিয়ে পড়ল ফ্লোরে। অভি তা দেখে রাগে ফুঁসতে ফুঁসতে মাথার চুলগুলো খামচে টেনে ধরল। মাথা কাজ করছে না তার। কোথায় আছে মেয়েটা কে জানে। সেদিন বারবার করে বোঝালো যে কেউ ডাকলে চলে না যেতে, অথচ শেষ পর্যন্ত অভি আর ভাবতে পারল না। ক্রোধের আগুনে ঝোল ছুটে গায়ের সমস্ত জোর খাটিয়ে লাথি মারল পাশের চেয়ারে। এত জোরে লাথি খেয়ে প্লাস্টিকের চেয়ারটা খড়কুটোর মতো উড়ে গিয়ে আছাড় খেলো মাটিতে। তখনই একজন পুলিশের লোক একটা কাগজের টুকরো অভির সামনে ধরে বলল, স্যার, টেরিসের সিঁড়ির পাশে ওই সিরিকুটটা পাওয়া গেছে। অভি সেটা দেখে খপ করে ধরল। তড়িঘড়িটা সেটা খুলতেই দেখতে পেল ওর নাম করে কেউ একজন মেসেজ পাঠিয়েছিল শ্রাবণীকে। বোকা মেয়েটা সেটা বুঝতে পারেনি। অভি শ্রাবণীর বোকামি দেখে দেখে আবারও দাঁতে দাঁত চাপল রাগে ফুঁসতে ফুঁসতে। নিজেকে সামলে হুঙ্কার ছেড়ে বলে উঠল, অমিত, ইটস আ টেরিবল ট্র্যাপ। গোটা মেদিনীপুর হাইওয়ে নাকা চেকিং বসানোর ব্যবস্থা কর। সময়টা প্রায় বিকাল 3:30। গতি হাঁকিয়ে মন্দারমণি কোস্টাল পুলিশ থানায় পৌঁছালো একটা সাদা রঙের সুমো। সেকেন্ড কয়েকের মধ্যে দরজা খুলে দৌড়ে বেরোলো বাপ্পদিত্য বসু, আইটি ইন্টেলিজেন্স অফিসার ফ্রম স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ। সুমনা থানাতেই বসেছিল। বাপিকে দেখা মাত্রই ছুটে সে জড়িয়ে ধরল সুদৃতকে। কেঁদে কুটে জাহির করলো মনের সংখ্যাটুকু। অভি আর অমিত থানায় নেই। ওরা পাগলের মতো গোটা কোস্টাল এরিয়া খুঁজে চলেছে শ্রাবণীকে। বাপি ওকে শান্ত করে নিজ ল্যাপটপ নিয়ে বসে পড়ল। তার কমান্ডে ছাড়া হলো প্রায় 15টা ড্রোন গোটা সৈকত ভূমির আকাশে। শ্রাবণীকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। জলস্থল বা আকাশ যেখানে ওকে রাখা হোক না কেন। আজ দার্জিলিং ট্যুরের দ্বিতীয় দিন অন্তরাদের। সে ভোরবেলায় টাইগার হিল দেখার পর ওরা সারাদিন ধরে রক গার্ডেন, বাতাসিয়া লুপ, ঘুম হ্যাভি ভ্যালি টি স্টেট, ইগাচোলিং মনাস্ট্রিট আর মাল ঘুরে যখন হোটেলে এসে পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা। সবাই সারাদিনের জার্নিতে ক্লান্ত হয়ে গা এলিয়ে দিয়েছে বিছানায়। কেউ কেউ তো কম্বল টেনে শুয়ে পড়েছে ক্লান্তিতে, যেন খেতে যাওয়ার ক্ষমতাটুকু নেই শরীরের মধ্যে। রাত তখন প্রায় 9:30। অন্তরা দাঁড়িয়ে আছে অন্ধকারে বেলকুনিতে। পাহাড়ের শীতল শীতল বরফ ভেজা হাওয়ায় উড়ছিল ওর খোলা চুলগুলো। আজ 4টা দিন ওই লোকটা মেয়েটার সাথে যেভাবে চিপকে ছিল সেসব মনে করতে গা জ্বলে যাচ্ছে ওর চোখের সামনে এসে ঘন ঘন কাপড় ছবি তুলছিল, মেয়েটাকে ছবি তুলে দিচ্ছিল। ইস, ওদের এই গায়ে পড়া দৃশ্যগুলো যতবারই ওর চোখে ভাসছিল ততবারই অস্বস্তিতে গা গুলে উঠছিল অন্তরার। লোকটা আজও ওকে কীভাবে যেন ইগনোর করছিল। টুরে যাওয়ার প্রত্যেকটা ছেলে মেয়ের সাথে লোকটা কথা বললো, ওর সাথে বলেনি। ওর দিকে চোখ পড়লো, নজর ঘুরিয়ে অন্যদিকে তাকাচ্ছিল। কি ভেবেছে কি ওই সজল না ফজল ও মেয়েদের সাথে ফ্ল্যাট করে বেড়াবে আর অন্তরা ওদের দেখে কষ্ট পাবে, জ্বলে পুড়ে ঝলসে যাবে? মোটেও না। অন্তরকে জ্বালানো এতটাও সহজ না।
কারণ অন্তরা এত বোকা নাই। ওরা যা করার করুক গিয়ে। এবার থেকে সে আর ওদের দিকে তাকাবে না। তাকাবে না মানে তাকাবেই না। তারপর দেখি ওরা তাকে জ্বালায় কি করে। মনে মনে একটা শক্তপোক্ত প্রতিজ্ঞা বেঁধে অন্তরা ফিরল রুমে। এসে দেখল ওর রুমমেট মেয়ে দুটো ঘুমিয়ে কাদা হয়ে গেছে। অন্তরা আর এক মুহূর্ত দেরি না করে শুয়ে পড়ল। দেখতে দেখতে পাড়ি জমালো ঘুমিয়ে এসে। পরের দিন ওদের রাত 10টায় ওদের ফিরে আসার দিন। রাতে বাস ছাড়বে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে। তবে সকালের ব্রেকফাস্ট শেষে লাগেজ গুছিয়ে ওদের নিয়ে যাওয়া হবে দার্জিলিংয়ের বিখ্যাত মিরিক লেক। ওখানে বোটিং ফিশিং পার্কে ফটোশ্যুট শেষে দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়বে শিলিগুড়ির উদ্দেশ্যে। কথা মতো ওদের সকলকে সকাল সকাল গুছিয়ে বেরিয়ে পড়তে হলো মিরিকের উদ্দেশ্যে। বেলা 11টায় ওরা মিরিক এসে পৌঁছাতেই সব ছেলেমেয়েরা হৈহুড় করে নামলো গাড়ি থেকে। অন্তর নামলো হাতের মুঠোয় দামি ফোনটা চেপে। মনের মাঝে শক্ত প্রতিজ্ঞা, আজ আর কিছুতেই ওই ফাজিল লোকটার দিকে তাকাবে না। মিরিকে পৌঁছাতেই অন্তরাসহ সবার মুখটা হা হয়ে গেল মিরিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে। চারিদিকে উঁচু উঁচু পাহাড়ি ঢালে, কচি সবুজ চা বাগান। কলেজ ট্রিপের ছেলে মেয়েগুলোকে 3জন স্যার ম্যাম দায়িত্ব করে নিয়ে এসেছিলেন। তারে ওদের 3টে গ্রুপে ভাগ করে এগোলেন পাহাড়ি সৌন্দর্যের দর্শন করতে। আজ অন্তরা নিজের প্রতিজ্ঞা পূরণে ভীষণ ব্যস্ত। তাই মনের আনন্দে ক্যামেরা দিয়ে ছবি নিচ্ছিল একের পর এক ভিডিও। হঠাৎ ওর মনে হলো একটা ব্লগ করা যায় এত সৌন্দর্যে ঘেরা পাহাড়ি এলাকায়। যেই ভাবা সেই কাজ। অন্তরা নিজের ব্লগ বানানোর কাজে এতটাই বেশি মনোযোগী হয়ে পড়ল যে জানতে পারল না স্যার ম্যামদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের ইতিমধ্যে তাকে ছেড়ে এগিয়ে গেছে তাদের গন্তব্যে। সারাদিন পার করে তখন প্রায় সন্ধ্যা রাত্রি। দীঘা টু কলকাতাগামী বাস থেকে নামলো মাস্ক পরা এক তরুণী। হাতে লার্জ সাইজ একটা রেড ট্রলি। বাস থেকে নেমে দাঁড়াতেই একটা প্রাইভেট কার এসে দাঁড়ালো তার সামনে। দুজন শক্ত সামর্থ্য পুরুষ ট্রলিটাকে গাড়ির ডিকিতে তুলতেই গাড়ি শাসা করে ছুটে চলল সামনের দিকে। রাস্তার জ্যাম কাটিয়ে প্রায় ঘন্টা খানেক পর একটা বাংলো বাড়িতে গিয়ে পৌঁছালো গাড়িটা। সেখানে ইতিমধ্যেই দাঁড়িয়েছিল জয়দেব চৌধুরী আর সুপর্ণা মিত্র। লোকগুলো গাড়ি থেকে নেমে ডিকি খুলে ট্রলিটাকে টেনে উঠিয়ে বার করলো। সেই মাস্ক পরা তরুণীও ততক্ষণে বেরিয়ে এসেছে গাড়ি থেকে। জয়দেব চৌধুরী আর সুপর্ণা মিত্রের হাতে ট্রলিটা তুলে দিতেই তার হাতে একটা ছোট ব্রিফকেস ধরালো জয়দেব চৌধুরী। থ্যাঙ্কস মাইরা, আমি জানতাম একমাত্র তুমিই পারবে এই অসাধ্য সাধন করতে। মাইরা মাস্ক পরা অবস্থায় স্বচ্ছ হাসলো। ব্রিফকেসটা খুলে ক্যাশগুলো যাচাই করে কপালে একটা সেলাম ঠুকে বেরিয়ে গেল সেখান থেকে। জয়দেব চৌধুরী আর সুপর্ণা মিত্র দুজনে মিলে ট্রলিটা টেনে ঘরে ঢুকিয়ে তড়িঘড়ি চেন খুলতে হা করে তাকিয়ে রইল সেদিকে। কিছু কিছু মানুষ থাকে যারা শুধু অবাধ্য নয় নির্বোধ বটে, যাদের মাথায় বাস্তব জ্ঞানের জায়গাটুকু ভরা থাকে বাচ্চা মার ছেলে মানুষই দিয়ে। কোন কাজটা করলে বিপদে পড়তে পারে, কোন কাজটা এই মুহূর্তে করাটা যুক্তিসঙ্গত নয়, সেসব ভাবনা যেন তাদের জন্য নয়। মানে এক কথায় বলতে গেলে তাদের যেটা সঠিক বলে মনে হবে সেটাও ভুল হলেও সঠিক, বিবেদ বলেও সঠিক, আর সঠিক হলো তা আর কোনো কথাই নেই। সেরকম একজনের নাম হলো বোসবাড়ির ছোট কোনা অন্তরা বোস। নাকের ডগায় রাগ আর মাথা ভর্তি বস্তা পচা ইগো নিয়ে ঘুরে বেড়ানো মেয়েটা মানুষ জ্ঞান একটু কমই হবে। মানে যাকে সে মন থেকে মেনে নিয়ে মিশবে সে ভালো, বাদ বাকি সবাই খারাপ। আর যদি কেউ খারাপের তালিকায় ঢুকে যায় তাহলে তো সে আর ভালো করলেও খারাপ। সজলের উপর রাগ দেখে ম্যাডাম ঢুকলেন চা বাগানে ব্লগ বানাতে। একাই চা বাগানের সরু রাস্তা বেয়ে এগিয়ে চলো হাতের ক্যামেরা ধরে। কখনো ব্যাক ক্যামেরায় বাগানের সৌন্দর্য বন্দী হলো, তো কখনো ফ্রন্ট ক্যামেরায় ওর নিজের প্রতিচ্ছবি। এভাবে চলতে চলতে কোথায় গিয়ে পৌঁছালো নিজেই ঠাউর করতে পারল না। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। পাহাড়ের বাঁকে একটু একটু করে হারিয়ে যাচ্ছে তপ্ত ভাস্করের তেজ। অন্তরা এতক্ষণ ধরে ব্লগ করে বেশ হাঁপিয়ে উঠল। পিঠের ছোট্ট ব্যাগ থেকে জলের বোতল বার করে কয়েক ঢোক গিলে গলা ভিজিয়ে একটা পাথরের গায়ে হেলান দিয়ে পেছন ঘুরে দাঁড়ালো। অমনি সাথে সাথে ভয় আতঙ্কে পুরো শরীরটা হিম হয়ে এলো। পাড়ের ঢাল বেয়ে নেমে গেছে বিস্তীর্ণ চায়ের বাগান। তারই মাঝখান দিয়ে সাপের মতো এঁকে বেঁকে নেমে গেছে পায়ে হাঁটা সরু রাস্তাটা, যাকে দেখতে একদম ভুলভালাইয়ার মতো লাগছে। কোন দিক থেকে সে এসেছে আর কোন দিক তাকে যেতে হবে কিছুই ঠাউর করতে পারছে না। তারপর আবার আশপাশটা একদম জনশূন্য, কেউ কোথাও নেই।
চারদিক একদম নিচু, মাঝে মাঝে কিছু পুনজন্তুর ডাক ছাড়া আর কিছুর আওয়াজ শোনা যাচ্ছে না। অন্তরা ভয়ে শুকনো ঢোক গেল ও শুনেছে এসব চা বাগানে পাহাড়ি ব্ল্যাক প্যান্থর মানে কালো চিতা থাকে। ওরা মানুষকে একা পেলে যখন তখন হামলা চালায়। এসব ভাবতে যেন আরও অস্থির হয়ে পড়ল মেয়েটা। তড়িঘড়ি পকেট হাতে মোবাইলটা বার করলো অন্তরা, কিন্তু তাকে হতাশ হলো ব্যাটারি ডাউন দেখে। টানা 2.5 ঘন্টা ভিডিও করা হয়েছে, আর কতক্ষণ সার্ভিস দেবে সে? সকালের 80% চার্জ নেমে এসেছে মাত্র 4%। তারপর আবার নেটওয়ার্ক নেই বলেই চলে। তবুও অন্তরা অনেক চেষ্টা করে ফোন লাগালো ওর রুমমেট মেয়েদের নাম্বারে। ওরা একই স্কুলে পড়তো। বেশ কিছুক্ষণ টুংটুং করার পর রিং বেজে উঠল। অন্তরের প্রাণে জল এলো যেন তাতে, কিন্তু ভাগ্যদোষে রিসিভ করলো না। অন্তরা আবার চেষ্টা করলো, সে আবারও ফোনটা বেজে বেজে কেটে গেল। অন্তরা পাগলের মতো আবারও চেষ্টা করতেই ফোনটা তার অপারগতা জানিয়ে বন্ধ হয়ে গেল মুহূর্তেই। অন্তরা অবাক চোখে তাকিয়ে রইল ফোনে ডেড হয়ে যাওয়ার দিকে। এবার কি করবে সে? কিভাবে বের হবে এই ভুলভালাইয়া থেকে? আর কিভাবে বা ফিরে যাবে নিজেদের দলের কাছে? নাকি ওর কপালে আজ চিতাবাঘে টিনার হওয়া লেগে আছে, কে জানে। ভর সন্ধ্যার খুটখুটে অন্ধকারে ভেতর দিয়ে বহু কষ্টে টলিটা টেনে বাড়ির ভেতরে আনলো জয়দেব চৌধুরী। সুবর্ণা মিত্র এলো তার পেছন পেছন। দুজনের চোখে মুখে দুরকম অভিব্যক্তি। একজনের মনে চলছে নৃশংসতা, আরেকজনের মনে বিকৃত যৌনতা। জয়দেব চৌধুরী টলিটা কাত করে শুয়ে দিল ফ্লোরে। চেনটা খোলার আগে সুবর্ণা মিত্র তার হাত ধরে বাধা দিল। ডিল অনুযায়ী মেয়েটাকে আমার হাতে তুলে দেওয়ার কথা ছিল কিন্তু দাদা ভাই। জয়দেব চৌধুরী মিসেস সুবর্ণার কথায় গাল ভরে হেসে বলল, কি করবি তুই ওর সাথে? কথাটা শোনা মাত্রই চোখে মুখে ভয়ঙ্কর ক্রূরতা ফুটে উঠল সুবর্ণা মিত্রের। ঠোঁট ছড়িয়ে কেমন যেন এক পেশে হাসি হেসে উঠল। ওকে আমি নরকের চেয়েও ভয়ঙ্কর শাস্তি দেব। ও বেঁচে থাকবে কিন্তু জীবন থেকে দেখে ভয়ে শিউরে উঠবে। ও মৃত্যু চাইবে কিন্তু মরণকে দেখে ভয় লুকিয়ে যাবে। আর প্রতিটা দিন কান্না আর প্রতিটা রাত মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর বানাবো আমি। বলে বড় বড় করে নিঃশ্বাস ফেলতে লাগলো। জয়দেব চৌধুরী সুবর্ণা মিত্রের কাঁধে হাত রেখে বলল, কাম ডাউন সিস, এত হাইপার হওয়ার দরকার নেই তো। আমি জানি তো তোর ওই মেয়েটার উপর কেন এত রাগ। সুবর্ণা মিত্র জয়দেব চৌধুরীর দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। আহত বাঘিনীর মতো হুঙ্কার ছেড়ে বলল, তাহলে তুই বাধা দিচ্ছিস কেন? জয়দেব চৌধুরী এ কথায় স্বচ্ছ গলায় হেসে ফেলল। রহস্যের হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, তোর প্রয়োজন প্রতিশোধ, আর আমার প্রয়োজন মানসিক শান্তি। আমার মানসিক শান্তি পূরণের মধ্য দিয়েই যদি তোর প্রতিশোধ পূরণ হয়, তাহলে তো তোর আর কোনো অভিযোগ থাকার কথা নয়, তাই না? তোর ইচ্ছে মতোই ওর জীবন নরকের চেয়ে 1000 গুণ ভয়ঙ্কর হবে, কথা দিচ্ছি। সুবর্ণা মিত্র তবুও তার কথা থেকে নড়ল না। সে তার কথায় গো ধরে বসে রইল। শেষমেশ জয়দেব চৌধুরী সেই শর্তে গড়রাজি হয়ে পড়ল। ওকে ওকে, সে দেখা যাবে ক্ষণ। আগে তাকে তো বের করি। সে সকাল থেকে বেচারি ট্রলির মধ্যে আটকে আছে। বলে চেনটা খুলে ঢাকনা সরাতেই দুই ভাই বোন ভয়ে আটকে উঠল। দুপা পিছিয়ে ধপ করে উল্টে পড়ল সে তো পাথরের ফ্লোরে। ততক্ষণে টলির ভেতর থেকে ঘাট ডলতে ডলতে উঠে বসেছে অমিত। শালার চেন খুলতে এত সময় কেউ লাগায়? ঘাটটা আর একটু হলেই সারা জীবনের মতো বেঁকেই যাচ্ছিল প্রায়। জয়দেব চৌধুরী আর সুবর্ণা মিত্র অপরিচিত কাউকে দেখে সেই মুহূর্তে কি অভিব্যক্তি দেখাবে বুঝে উঠতে পারল না। ততক্ষণে ঝাঁকে ঝাঁকে কালো পোশাকে স্পেশাল ফোর্স ঢুকে পড়েছে বাড়ির ভেতরে। অমিত টলির ভেতরে আসন দিয়ে বেশ আয়েশ করে বসল। জয়দেব চৌধুরী আর সুবর্ণা মিত্রের দিকে তাকিয়ে হাসি মুখে আঙ্গুল নেড়ে বলে উঠল, হাই কাকু, হাই আন্টি, খবর সব ভালো তো? অবিশ্বাস, বিস্ময়, হতভম্বতার গভীর আচ্ছাদন এমনভাবে জয়দেব চৌধুরী আর সুবর্ণা মিত্রকে ঘিরে ধরেছে। সেইক্ষণ টুকুতে তারা যেন কিছুতেই বুঝে উঠতে পারল না আসলে কি হচ্ছে তাদের সাথে এই মুহূর্তে। সুবর্ণা মিত্র এতক্ষণ ফেলফেলে দৃষ্টিতে তাকিয়েছিল অমিতের মুখের দিকে। অতঃপর স্বীয় মস্তিষ্কে বিমূঢ়তাটুকু কোনো রকম কাটিয়ে উঠে ঝাঁঝালো গলায় বলল, কে আপনারা? অনুমতি ছাড়া প্রাইভেট প্রপার্টিতে ঢুকেছেন কোন সাহসে? অমিত সুবর্ণা মিত্রের কথায় মুখে হাত দিয়ে অদ্ভুত আওয়াজ তুলে খ্যাক খ্যাক করে হেসে ফেল। মস্কারা করে হাত নেড়ে নেড়ে বলল, ওহো আন্টি প্লিজ কুল ডাউন। এই বয়সে এত চাপ নিতে নেই।
একটু আগে আপনার আদরের দাদু ভাই বোঝালো না, তাও আপনি অযথা চাপ নিচ্ছেন। মস্করা করা হচ্ছে আমার সাথে, হ্যাঁ? এই তুমি জানো আমি কে? অমিত দাঁত দিয়ে জিভ কেটে তাড়াতাড়ি কান দুটো ধরে মাথা নাড়ল ঘন ঘন। ছি 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 আন্টি, আপনার সাথে আমি মস্করা করতে পারি বলুন তো? কোথায় আপনি আমার শাশুড়ির বয়সী মহিলা, আর কোথায় আমি আপনার হবু জামাইয়ের বয়সী একটা ছেলে? মানায় এটা বলেন? সুপর্ণা মিত্র অমিতের হেয়ালি শুনে কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না। ততক্ষণে জয়দেব চৌধুরী গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়েছে। অমিতের দিকে আগুন ঝরা দৃষ্টিতে তাকে চিৎকার ছুড়ে বলে উঠল, এই বাস্টার্ড বিনা পারমিশনে আমার প্রপার্টিতে ঢুকে আবার আমার সাথেই ফাজলামি! তোর কত বড় বুকের পাঠা দেখাচ্ছি আমি, দাঁড়া। অমিত সাথে সাথেই উঠে দাঁড়িয়ে প্যান্ট ঝালো দু হাত দিয়ে, তারপর দুপা হেঁটে এসে ঠাস করে একটা গাল ভাঙা চর বসিয়ে দিল, বলল, বাস্টার্ড আমি নাকি তুই সেটা তো সময় প্রমাণ করবে। আপাতত তোকে আমার বুকের পাটা দেখাই, দাঁড়া। ফোর্স অ্যারেস্ট হিম। অ্যান্ড ম্যাম, আপনি কি সসম্মানে আমাদের সাথে যাবেন নাকি লেডি পুলিশ ডাকবো? তারা এলে কিন্তু আপনার সাথে এত জেন্টেল নাও হতে পারে। সো ডিসিশন ইজ ইয়োর্স। সুপর্ণা মিত্র রক্তচক্ষু মিলে হাসল, গাঢ় রহস্য ডোবা গলায় হেয়ালি ছুঁড়ে বলল, সাহসটা একটু বেশি হয়ে যাচ্ছে না অফিসার? আপনি কি আমাকে স্বামীর পজিশনের ভয় দেখাচ্ছেন ম্যাডাম? ওয়েল, আপনারা যা অপরাধ করেছেন না, তাতে উনি নিজের সবটুকু পাওয়ার খাটিয়ে ফেললেও আপনাদের বাঁচাতে পারবে না। কি করেছি আমরা? ভাঙবেন তবু মোচকাবেন না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আপনাদের বিরুদ্ধে এসপি অভিজ্ঞান বোসের স্ত্রী শ্রাবণী বোসের কিডন্যাপিংয়ের অপরাধে আইপিসি এর ক্রাইম অ্যাক্ট অনুযায়ী বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার পারমিশন গ্র্যান্ট করা হয়েছে। সো ইউ বোথ আর আন্ডার অ্যারেস্ট। বিকাল 3:10। বিকেলের আলো ছায়ে প্রকৃতি যখন গা ভাসিয়েছে সাগরের বুকে আশ্রে পড়েছে জোয়ারের ঢেউ, পাকালিরা যখন গোটা দিনে ক্লান্তি শেষে ফিরে যাচ্ছে যে যা নিরে, অভি তখনও নাওয়া খাওয়া তৃষ্ণা ক্লান্তি সব কিছু ভুলে গিয়ে খুঁজে চলেছে তার প্রিয়তমাকে। মনের গহীনে বারবার জপে চলেছে সেই পরম করুণাময় ঈশ্বরকে। তিনি যেন শেষবারের মতো করুণাটুকু দেখিয়ে ফিরিয়ে দিয়ে যান তার অসহায় অবোধ ভক্তকে। সেই বেলা 11টা থেকে শুরু করে এই বিকেল পর্যন্ত খুঁজতে খুঁজতে হয়রান অভি ধৈর্যের সীমা যেন বাঁধ ভাঙতে চাইছিল। নাকা চেঙিংয়ে দাঁড় করানো এক একটা গাড়ি চেক করার পর যখন খালি হাতে ফিরে আসতে হচ্ছিল, বুকের পাঁজরগুলো যেন একটু একটু করে ভেঙে আসছিল আশা হারানোর যন্ত্রণায়। সময় যত গড়াচ্ছিল, হতাশা আর অসাধ্য যেন বেড়ির মতো জড়িয়ে যাচ্ছিল অভির মন মস্তিষ্কের প্রকোষ্ঠ। অভির বুক পাঁজরে অন্তরালে থাকা হৃদয়টা যন্ত্রণায় দগ্ধ হচ্ছিল নিজের প্রতি তীব্র রোষের ক্ষোভে। তাহলে কি শেষ পর্যন্ত সে পারল না ওই নিষ্পাপ ফুলটাকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে? এক অসহায় পিতার তার কাছে রেখে যাওয়া শেষ অঙ্গীকারটুকু রক্ষা করতে সব কিছু সে হারিয়ে ফেল এক অদৃশ্য ঝড়ের তাণ্ডবে। অবির মন মস্তিষ্ক যখন নিজের সাথে প্রবল দ্বন্দ্বে মশগুল, ঠিক তখনই সর্বঙ্গ জুড়ে কাঁপন তুলে শব্দ করে বেজে উঠল মোবাইলটা। অভি শ্রাবণী খোঁজ পাবার আশায় তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একজনের ভারী কণ্ঠের আওয়াজ শোনা গেল। দীঘা টু হাওড়া তাৎলিফ্ট এক্সপ্রেস ট্রেন থেকে কিছুক্ষণ আগেই এক মহিলা কাঁথি স্টেশনে নেমে সেখান থেকে কলকাতাগামী বাসে উঠেছে। বাসের নম্বর WB459। তাড়াতাড়ি যান, ওই মহিলা একবার হারিয়ে গেলে আপনার স্ত্রীকে আর এ জন্মে খুঁজে পাবেন না। হ্যালো, কে বলছেন আপনি? আমি কে সেটা জানা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় নয়। তাড়াতাড়ি যান, নয়তো একবার ওই শয়তানদের হাতে আপনার স্ত্রী পৌঁছে গেলে হাজারো নিষ্পাপ মেয়ের মতো সেও হারিয়ে যাবে অজানায়। বলেই ফোনটা কেটে দিল ও পাশের লোকটা। অভি আর এক মুহূর্ত দেরি করেনি, সাথে সাথে অমিতার বাপির সাথে কথাটা শেয়ার করে ফোর্স নিয়ে ছুট লাগালো কাঁথি হাইওয়ের উদ্দেশ্যে। বাপি আর সুমনও খবরটা পাওয়া মাত্রই সাথে সাথে রওনা দিল। ড্রোনগুলো রিমোটের সাহায্যে আকাশে উড়িয়ে চেপে বসলো গাড়িতে। দক্ষ ড্রাইভার যত এগুলো শাসা গতিতে, তত এগুলো শক্তিশালী ড্রোনগুলো। দীঘা টু কাঁথি হাইওয়ে দিয়ে অভির ব্ল্যাক স্করপিও যখন ছুটছিল হুঙ্কার ছাড়তে ছাড়তে, তখন মনে হচ্ছিল কোনো এক প্রলয়ঙ্কারী রণযান ছুটে চলেছে তার ভয়ঙ্কর অস্তিত্বের প্রমাণ জাহির করতে করতে। বিকেল 4:10 কাঁথি হাইওয়ের উপর বিশাল বাহিনী নিয়ে চেকে ধরা হলো উক্ত নম্বরওয়ালা শীতাতপ নিয়ন্ত্রিত বাসটা। গাড়িতে বাসযাত্রী সকল যখন হকচকিত
পুলিশের কাণ্ডে। ঠিক তখনই দরজার শাটার খুলে হাতে রিভলভার পয়েন্ট করে ভেতরে ঢুকলো অমিত। পেছন পেছন ঢুকলো আরও কয়েকজন সুপার গ্রুপ। যাত্রীরা ভয়ে আতঙ্কে থরথর করে কেঁপে উঠল ক্রাইম ব্রাঞ্চের সুপার গ্রুপদের দেখে। উত্তেজনায় তাদের মাঝে যখন উত্তাল পরিস্থিতি, অমিত তাদের অভয় দিয়ে বলে উঠল, প্লিজ আপনারা কেউ ভয় পাবেন না, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না। আপনারা আস্তে আস্তে ধীরে নেমে যান বাস থেকে, শুধু 5th রো এর উইন্ডো সিটে বসা মাথায় ক্যাপ আর মুখে মাস্ক পরা ম্যাডাম ছাড়া। ওদিকে বাস কাউন্টারের কাছ থেকে চাবি নিয়ে বাসের ডিকি খুলে উদ্ধার করা হলো সেই লার্জ সাইজের বিশাল বড় ট্রলি ব্যাগখানা। অভিয়ার এক মুহূর্ত দেরি না করে কাঁটা দিয়ে লক কেটে চেন খুলতেই ওখানে উপস্থিত সকলের চক্ষু চরকা ছুঁয়ে গেল। হাত পা মুখ বাঁধা অবস্থায় অজ্ঞান শ্রাবণীকে দেখে অভি শ্রাবণীকে পেয়ে উন্মাদের মতো বুকে জড়িয়ে নিল। মেয়েটার গালে মুখে হাত চাপড়ে বহুবার ডাকলো, কিন্তু কিছুতেই মেয়েটা সাড়া দিল না। অভি আর দেরি করলো না, শ্রাবণীর হাত পা মুখের বাঁধন খুলে দৌড় লাগালো গাড়ির দিকে। ততক্ষণে বাপিও পৌঁছে গেছে উক্ত ঠিকানায়। শ্রাবণীকে কোলে তুলে অভিকে দৌড়াতে দেখে নিজেও ছুটে এলো সেখানে। গাড়ির ড্রাইভিং সিটে বসতেই অভি শ্রাবণীকে নিয়ে ঢুকলো সিটের মাঝের সিটে। ওদিকে সুমনও দৌড়ে ছুটে এসে বসলো বাপির পাশের সিটে। চাবি ঘুরিয়ে স্টার্ট দিতেই গাড়ি তার গতিতে ছুটে চল হাসপাতালের দিকে। সন্ধ্যা 7টা। দেখতে দেখতে কখন যেন বিকেল গড়িয়ে গেছে। সন্ধ্যার আলতো ঘনালো আধারে একটু একটু করে ঢাকা পড়েছে প্রকৃতির কায়া। ধীরে ধীরে নিভে যাচ্ছে ভাস্কর্যের দীপ্তিয়মান আলোকসজ্জা। আকাশ থেকে পাহাড়, পাহাড় থেকে যায় সবুজ বাগান, আর সবুজ বাগান থেকে মিরিকের স্বচ্ছ জল। সর্বত্র ছড়িয়ে পড়েছে গোধূলি লালচে রঙের ঘন ঘটা। তখনই তত্ত্বাবধায়ক স্যার জোরে এক হুইসেল বাজালেন। তাতে ধ্যান ফিরে এলো ছাত্রছাত্রীদের সহ সকলে। আশা করি মিরিক আর চা বাগানের অনিবার্যনীয় সৌন্দর্যকে আপনারা প্রত্যেকেই মন ভরে উপভোগ করেছেন। দিন শেষ হলে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, জানি মন ভরে নি, তবুও এক্ষুনি আমাদেরকে রওনা হতে হবে, না হলে পাহাড়ি এলাকা পার করে যথাসময়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো না। ছাত্রছাত্রী সহ শিক্ষকরা সকলে সম্মতি জানিয়ে আবার সেই আগের মতো দল বেঁধে রওনা হলো বিদায়ের পথে। তখনই পার্কিংয়ে দাঁড় করানো গাড়িতে সকলে উঠছিল। ঠিক সেই সময় তৃপ্তি নামের একটা মেয়ের নজরে এলো অন্তরা মিসিং। কারণ সে অন্তরার রুমমেট ছিল এবং আজ তারা দুজনে একসাথে বসেছিল গাড়িতে। প্রতিটা গাড়ি ফুল হয়ে যেতেই যখনই গাড়ি স্টার্ট করা হবে ঠিক তখনই সে সামনে ট্যাবের পাশে বসা স্যারকে ডেকে উঠল চিন্তিত স্বরে, স্যার এক্ষুনি গাড়ি ছাড়বেন না প্লিজ। স্যার ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, কেন? স্যার আসলে অন্তরা এখনো আসেনি। স্যার চিন্তিত চোখে তাকিয়ে বলেন, আসেনি মানে? কোথায় সে? তাকে এক্ষুনি কল করে ডেকে আনার ব্যবস্থা করা হোক, এমনিতেই বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। মেয়েটা পকেট হাতে মোবাইলটা বার করে দেখলো স্ক্রিনে অন্তরা দুটো মিসড কল ভাসছে। ও কল ব্যাক করতে ফোন বন্ধ দেখালো। ততক্ষণে সন্ধ্যার গাঢ় আধারে নিমজ্জিত হয়েছে চারিদিক। মেয়েটা আবারও চেষ্টা করলো যোগাযোগ করার, কিন্তু আফসোস পাল না। সে সাথে সাথেই কাতস্বরে জানালো, স্যার ও ফোন ধরছে না। হোয়াট? স্যারের চিন্তিত কণ্ঠ শুনে আরেকজন বলল, স্যার ও অন্য গাড়িতে উঠেছে কিনা একটু খোঁজ করুন। স্যার সাথে সাথেই নামলেন। ব্যস্ত ভঙ্গিতে ছুটে গেলেন সামনে দাঁড় করানো গাড়িগুলোর দিকে। স্যারকে ছুটে আসতে দেখে প্রতিটা গাড়ি থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা বেরিয়ে এলেন। তাদের মাঝে এই বিষয়টা জানাজানি হতেই চিন্তার ঢল নামলো প্রত্যেকের চোখে মুখে। এরপর ভালো করে খুঁজে দেখা গেল অন্তরা নামে মেয়েটা সত্যি মিসিং। প্রত্যেকে যখন চিন্তার একাকার অন্তরাকে না পেয়ে সজল তখন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুট লাগালো জঙ্গলের দিকে। রাতের অন্ধকারে তখন চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে। বিরান চায়ের বাগানটাকে মনে হচ্ছে আস্ত একটা ভুতুড়ে এলাকা। চতুর্দিক থেকে ভেসে আসছিল বুনো শিয়ালের হাড় কাঁপানো হুক্কা হুয়া ডাক, আর নাম না জানা অসংখ্য ঝিলে ক্রন্দনের আওয়াজ। এমনই গাছ চমচমে ভয়ঙ্কর পরিবেশে যে কেউই ভয়ে জ্ঞান হারাবে নিশ্চিত। অন্তর ভয়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটে নিচে নামছিল চা বাগানের ঢাল পেয়ে। পায়ের তলায় পড়ছিল অসংখ্য কুচি কুচি পাথরের টুকরো। মেয়েটা ভয়ে নাজাল হয়ে ছুটছিল। তখনই হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল পাথরের মাটিতে। গুলিয়ে আসা দৃষ্টি নিশ্চিদ্র আধারের মাঝে মেয়েটা যখন মাটির হাতে নিজেকে সামলাতে ব্যস্ত, ঠিক তখনই চা বাগানের
ঝাড়ির মাঝে শুনতে পেল খচরমচর শব্দ। অন্তরা কান খাড়া দিয়ে শুনছিল শব্দটা। আচমকা নাকে ভেসে এলো একটা বিচি ভোটকা দুর্গন্ধ। সেই সাথে শুনতে পেল সে চিরায়ত বিপজ্জনক ঘরঘর শব্দটা। এই ভয়ঙ্কর ঘরঘর শব্দ শোনা মাত্রই ভয় শিউরে উঠল অন্তরা। সর্বাঙ্গে ঘাম ছুটিয়ে প্রবল আতঙ্কে শীতল স্রোত তত্তরিয়ে নেমে গেল ওর শীতদ্বারা বয়ে। ওর বুঝতে বাকি রইল না সামনে ঠিক কতটা ভয়ঙ্কর পরিণতি তার জন্য অপেক্ষা করছে। সন্ধ্যা 7:40। জয়দেব চৌধুরী আর সুপর্ণা মিত্রের হাতে হ্যান্ডকাপ পরিয়ে অমিতাদের গাড়িতে তুলে নিচে বসল সামনের সিটে। জয়দেব চৌধুরী আর সুপর্ণা মিত্র দু ভাই বোন মিলে তখনও নিজেদের দম্ভ ঝাড়তে ব্যস্ত। অমিত সেদিকে পাত্তা না দিয়ে ফোন লাগালো বাপির ফোনে শ্রাবণী খোঁজ নিতে। ওদিকে অন্য গাড়িতে বসে আছে সেই কিডন্যাপার মেয়েটা, দুহাতে তার হ্যান্ডকাপ পরানো। আসামিদের গ্রেপ্তার করে পরপর 4টা গাড়ি ভর্তি ফোর্স রওনা দিল থানার উদ্দেশ্যে। সন্ধ্যা 8টা মিরিক। অন্তরা ভেবেছিল আজই হয়তো ওর জীবনের শেষ দিন, কারণ ওই ভোটকা দুর্গন্ধটা আর কোনো পশু নয়, বরং চিতাবাঘের গায়ের পাহাড়ি চিতা। এরা শিকারে ভীষণ পটু আর মারাত্মক হিংস্র। অন্তরা যখন মনে মনে নিজের মৃত্যুর প্রতীক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই কানে ভেসে এলো নিজের নাম। অন্তরা, অন্তরা। অন্তরার মনে হলো সে যেন হ্যালুসিনেশনে ভুগছে অতিরিক্ত ভয়ে। ওর মস্তিষ্ক উচ্চ রক্তচাপের কারণে দ্বিধান্বিত হয়ে পড়েছে, তাই সে এমন ভুলভাল শুনছে। অন্তরা সে ডাকে জবাব দিল না, বরং ওভাবে নিজের মুখটা দুহাতে আটকে পড়ে রইল চুপটি করে। ঠিক তখনই আবার এক ভীষণ পরিচিত মানুষের কণ্ঠ তার কানে ভেসে এলো। অন্তরা, আর ইউ দেয়ার? আনসার মি প্লিজ, অন্তরা। অন্তরা সজলের কণ্ঠস্বর চিনতে পেরে সাথে সাথেই উঠে দাঁড়ালো। দিক বিদিক ভুলে চিৎকার করে জানান দিল তার অবস্থান। সজল, আমি এখানে, আমি এখানে। অন্তরার গলার আওয়াজ পেতেই কয়েক ঝাঁক টর্চের আলো তীক্ষ্ণ ছিটকে এলো তার দিকে। সেই আলোর সামনে দাঁড়ানো সমন দেখে ভয় আত্মা শুকিয়ে এলো অন্তরার। সেই সাথে ভয় আতঙ্কে কেঁপে উঠল সজল সহ মিরিকটি স্টেট সিকিউরিটি গার্ডগুলো। সজল আর অন্তরের মাঝে দাঁড়িয়ে কালো কুচকুচে একটা সাপদ, ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাট, বাঘের প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি হিংস্র ও সবচেয়ে বেশি আক্রমণাত্মক। এরা আকারে ছোট বলে এদের বিড়ালের গোষ্ঠীভুক্ত করা হয়েছে, তাই এর নাম ব্ল্যাক ক্যাট। গার্ডদের মধ্যে ব্ল্যাক ক্যাট দেখে চেঁচি বলে উঠল, ম্যাডাম ভুলেও দৌড়াবেন না, তাহলে আর আমরা আপনাকে বাঁচাতে পারবো না। জাস্ট কয়েক সেকেন্ড দাঁড়ান। ওদিকে অন্তরা পালাবি কি চোখের সামনে স্বয়ং বাঘ মামাকে দেখে ওর অন্তরাম বাবা জীবন সেই কবে খাঁচা ছাড়া হয়ে উড়ে গেছে চা বাগানের ওপাশে। শুধুমাত্র শরীরটাই বোধহয় দাঁড়িয়ে আছে নিথর পাথর হয়ে। ততক্ষণে গার্ডটা পকেট থেকে বাজি বার করে তার পলতেই আগুন ধরিয়ে বাঘের দিকে ছুঁড়ে মারল। পুরো চা বাগান কাঁপিয়ে বাজিটা সশব্দে ফেটে পড়তে বাঘ ভয়ে দৌড় দিল। তখনই জ্ঞান হারিয়ে আবারও মাটিতে লুটিয়ে পড়ল অন্তরা। সজল অন্তরাকে পড়তে দেখে ছুটে এসে তাকে জড়িয়ে নিল বুকের মাঝে, আর এক মুহূর্ত দেরি না করে তাকে কোলে তুলে ছুট লাগলো লোকালয়ের উদ্দেশ্যে। জল 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 খাবো। মারাত্মক ড্রাগের প্রভাব কাটিয়ে শ্রাবণীর মরণ ঘুম যখন ভাঙল, তখন প্রায় ভোর। নিশিরাতের নিশাচর পাখিদের ডাক শোনা যাচ্ছে মাঝে সাঝে। হাসপাতালের নিস্তব্ধ পরিবেশে সেই আওয়াজ যেন গায়ে কাটা তুলছে ক্ষণে ক্ষণে। শ্রাবণী ধরফর করে উঠে বসল বিছানায়। প্রবল তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে ওর। মেয়েটা হাঁপাতে হাঁপাতে আলতো করে দু চোখের পাতা খুলল। প্রথমেই চোখে ভাসল চকচকে সাদা মসৃণ দেওয়াল, সেই সাথে আবছায় আলোয় আলোকিত চারিপাশ। শ্রাবণী চারিদিকে চোখ ঘোরাতেই হঠাৎ করে আলো করে রুমের বাতিটা দম করে জ্বলে উঠল। সহসা চোখে তীক্ষ্ণ আলো পড়তেই ভীষণ অস্বস্তিতে চোখ দুটো কুঁচকে এলো ওর। তড়িৎ দুহাতে মুখ ঢাকলো শ্রাবণী। তখনই হাতে স্যালাইনের চ্যালেনে টান লেগে ব্যথায় কুকিয়ে উঠল মেয়েটা। ঘুম ভাঙলো তবে আপনার? অভির গমগমে ভারী কণ্ঠ কানে ভেসে আসতে নিভু নিভু দৃষ্টিতে তার দিকে তাকালো শ্রাবণী। সহসা অভির জলজলে দৃষ্টিচোরা দেখে ক্যাবলার মতো এদিক ওদিক তাকিয়ে বলে উঠল, আমি এখানে কেন? সারপ্রাইজ দিতে নিয়ে এসেছি। তোমার না সারপ্রাইজ পাওয়ার ভীষণ শখ? অভির কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শ্রাবণী।
ওর অচল মস্তিষ্ক কিছুতেই ঠাউর করতে পারল না আসলে ওর হয়েছেটা কি, আর কোন সারপ্রাইজের কথাই বা হচ্ছে এখানে। সত্যি বলতে ড্রাগের প্রভাবে শ্রাবণী মস্তিষ্কের স্মৃতি বিস্মৃত হয়েছে ক্ষণকালের তরে। তাকে সম্পূর্ণ স্মৃতি ফিরে পেতে এখনও বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অভি জলের গ্লাসটা শ্রাবণীর মুখের সামনে ধরতে সেটা তাড়াতাড়ি করে টেনে নিয়ে তেষ্টা মেটালো মেয়েটা। অভি ততক্ষণে ফোন কানে চেপে বেরিয়ে গেছে বাইরে। বেশ কিছুক্ষণ পর ডিউটিরত ডাক্তার এলেন শ্রাবণীকে দেখতে। তিনি সব কিছু চেক করে স্যালাইন খুলতে খুলতে বলেন, স্যার আর কোনো ভয় নেই, ম্যাডাম আপাতত বিপদসীমার বাইরে বেরিয়ে এসেছেন। ব্যাস কয়েকটা দিন ওনাকে একটু কেয়ারে রাখলেই ঠিক হয়ে যাবেন। ডাক্তার মুখে নিজের সম্বন্ধে এত কিছু শুনে অবাক হয়ে তাকিয়ে রইল শ্রাবণী। স্যার আমার কি হয়েছে? আমি হাসপাতালে কখন এলাম? এই মুহূর্তে পেশেন্টের জন্য উত্তেজনা ক্ষতিকারক, তাই ডাক্তার হেসে বললেন, তেমন কিছু নয় ম্যাডাম, আসলে আপনি দুর্বলতার কারণে সেন্সলেস হয়ে গেছিলেন। চিন্তা করবেন না, এখন আপনি ঠিক আছেন। বলছি কি ম্যাডাম, আপনার কি খিদে পেয়েছে? ডাক্তারের কথায় শ্রাবণী খানিক আশ্বস্ত হলো, সেই সাথে খেয়াল করলো ও সত্যিই ভীষণ খিদে পেয়েছে। সেই গত পরশু রাতে নিউ দীঘার বিচ থেকে ওরা লাঞ্চ করেছিল। মাঝে গোটা 2টো রাত আর একটা দিন ওর পেটে কিচ্ছু পড়েনি, তাই খিদে লাগাটা এই মুহূর্তে ভীষণ স্বাভাবিক। শ্রাবণী মাথা নেড়ে সম্মতি জানালো। ডাক্তার অভির দিকে তাকিয়ে বলেন, স্যার ভোরবেলায় আমাদের প্যান্টিতে তেমন কিছু না পাওয়া গেলেও চা, কফি, ফ্রেশ ব্রেড আর বিস্কিট পাবেন। ম্যাডাম চাইলে আপাতত ওটা খেতে পারেন। অভি মাথা নেড়ে সম্মতি জানাতেই ডাক্তার বেরিয়ে গেলেন তার মতো করে। অভিও ডাক্তারের পেছন পেছন বেরোতে নিলে শ্রাবণী ওকে ডেকে উঠল। অভি ঘাড় ঘুরিয়ে তাকাতে শ্রাবণী শুকনো মুখে জিজ্ঞেস করলো, এই বলো না আমার কি হয়েছে? আমি কখন সেন্সলেস হলাম? অভি ফুস করে দম ছাড়লো রাগ কমানোর চেষ্টায়। কার উপর রাগ ঝাড়বে সে? যার উপর রাগ জমেছে সে তো এই মুহূর্তে সব ভুলে গিয়ে বসে আছে। অভি সেই মুহূর্তে তেমন কিছু বলল না, শুধু জানালো। বেলা প্রায় 11টা। জয়দেব চৌধুরী আর সুবর্ণা মিত্রকে আলাদা আলাদা সেলে রাখা হয়েছে। সেখান থেকে ভেসে আসছে সুবর্ণা মিত্রের হুঙ্কার, এই কি আছো? দরজা খুলো বলছি। তোমাদের এত বড় ক্ষমতা আমাকে আটকে রাখো? খুলো, খুলো বলছি। বিগত রাত থেকেই চলছে তার এই হুঙ্কার বাজি। সেলের বাইরে পাড়ায় বসা লেডি গার্ডটা রীতিমতো তিতি বিরক্ত। মাঝরাতে কিছুক্ষণের জন্য চুপ থাকলেও সকাল হতে না হতে আবার শুরু করেছে। এমনিতেই চুপ থাকলেও লোকজন দেখলেই গলা ফাটাচ্ছে। সকাল থেকে চিৎকার চেঁচামেচি শুনে আর সহ্য করতে না পেরে রাগে গজগজ করতে করতে এগিয়ে এলো মহিলা। হাতের মোটা লাঠিটা লোহার সেলে ধারাম করে বাড়ি দিয়ে বলে উঠল, চুপ! চেঁচিয়ে কান কপাল খেয়ে ফেললো একেবারে। আর একবারও যদি চিৎকার করতে শুনেছি তাহলে তালা খুলে ভেতরে ঢুকে পিটিয়ে ছাল তুলে দেব একেবারে। সুবর্ণা মিত্র একজন সাধারণ কনস্টেবলকে তার সাথে অভদ্র আচরণ করতে দেখে যার পরনাই অবাক হলো, সেই সাথে রাগে অগ্নিশর্মা হয়ে গলা উঁচিয়ে শাসালো, এই 2 টাকার কনস্টেবল, মুখ সামলে কথা বল। জানিস তুই কার সাথে কথা বলছিস? আমি সুবর্ণা মিত্র, ডিআইজি সতীশ মিত্রের ওয়াইফ। সুবর্ণার কথায় মহিলাটা খানিক চুপসে গেল ভয়ে। ও বাইরে থেকে আমতা শুনছিল সেই ছেলের বন্দি সাধারণ কেউ নাই, তবে সেটা যে ডিআইজির বউ এটা ওর বিশ্বাসই হলো না। সুবর্ণ মিত্র এক দৃষ্টিতে তাকিয়েছিল মহিলার মুখের দিকে। মহিলার বিস্ময়ে বিমর অভিব্যক্তি দেখে যা বোঝা সে বুঝে গেল, তাই কাছে এগিয়ে সে ধীর কণ্ঠে বলল, তোমার চাকরির বয়স কত? প্রায় 10 বছর। প্রমোশন পেয়েছো করার? প্রমোশন কোথায় পাবে এত দামি জিনিস? এসব তো বড় অফিসারদের হাতে। ওর ওই 10,000-এর সিভিক ভলেন্টিয়ার এর চাকরিটা যে কোনো মতে ঠিক আছে, তাই কত? মহিলার শুকনো মুখার গায়ে নীল চুড়িদার দেখে সুবর্ণা মিত্র হেসে ফেল, বলল, পার্মানেন্ট চাকরি চাই। কথাটা শুনে মহিলার চোখ দুটো চকচক করে উঠল বিস্ময়। সুবর্ণা মিত্র ওর চাহনি দেখে মনে কথা বুঝে ফেলেছে। আমি তোমাকে পার্মানেন্ট চাকরি পাইয়ে দেবার ব্যবস্থা করে দেব যদি তুমি আমার কিছু কাজ করতে পারো। কি কাজ? সুবর্ণা মিত্র সেলের বাইরে চোখ ঘুরিয়ে আশপাশটা ভালো করে দেখে বলল, বেশি কিছু না, আপাতত আমাকে তোমার ফোনটা একটু দাও। মহিলা শুকনো ঢোক গিলে আশেপাশে দেখে নিয়ে ফোনটা এগিয়ে দিল তার দিকে। সুবর্ণ মিত্র খপাত করে সেটা লুফিয়ে নিয়ে তড়িঘড়ি কল লাগালো সতীশ মিত্রের নাম্বারে। সতীশ মিত্র দোতলার বারান্দায় বসেছিলেন ইজি চেয়ারে গা এলিয়ে। তিনি গোটা একটা নির্ঘুম রাত পার করেছেন। হৃদয়ের মাঝে
জ্বলতে থাকা তীব্র দহন আজকাল তাকে এক মুহূর্তের জন্য শান্তি দেয় না। তাকে কুড়ে কুড়ে খাই প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড। হৃদয় জুড়ে অস্বস্তি নিয়ে সতীশ মিত্র চোখ দুটো বন্ধ করল। অন্তরে কোনায় কোনায় খুঁজে ফিরল সেই অশান্ত দিঘির মতো মায়াবী আখি জোড়া, যে আখিতে সতীশ মিত্র একসময় দেখতে পেত এক আকাশ প্রেম, হৃদয় নিংড়ে দেওয়া ভালোবাসা। সতীশ মিত্র কাল রাত থেকে সেই ডিএনএ রিপোর্টখানা বুকে চেপে রেখেছে, অনুভব করার চেষ্টা করছে সদ্য জেগে ওঠা পিতৃত্বের অনুভূতিটুকু। শ্রাবণী তার রক্ত, তার আর আশার সন্তান, তাদের ভালোবাসার ফুল। ভালোবাসার ফুল বলেই কেউ যেন খিলখিল করে হেসে উঠল সতীশ মিত্রের কানের কাছে। চকিতে হুড়মুড় করে জেগে উঠলেন সতীশ মিত্র। ভীত সন্ত্রস্ত ঘমার্ত মুখটা তুলে তাকালেন আশেপাশে, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তিনি আবারও চোখ বুঝলেন নিরাশায়। ঠিক তখনই চোখের পর্দায় ভেসে এলো আশা সেই সজল আখি জোড়া। কত কষ্ট, কত বেদনা, কত অব্যক্ত নীরব অভিযোগ তাতে ভাসমান। অথচ মেয়েটা তাকে আজ আর প্রশ্ন করছে না, একবারও জিজ্ঞেস করছে না তার কাছে আসলে কী দোষ ছিল তার। ঠিক তখনই ডিভাইনের উপর রাখা ফোনটা সশব্দে বেজে উঠল। সতীশ মিত্র চোখের উপর থেকে হাতটা সরিয়ে সেটা হাতে তুলে দেখলেন আননোন নাম্বার থেকে কল এসেছে। প্রথম দফায় কল ভেজে ভেজে কেটে গেলেও ফোন রিসিভ করার তাগিদ জাগলো না মনে। তার ঠিক কয়েক সেকেন্ড পর আবারও শব্দ তুলে বেজে উঠল ফোনটা। এবার আর না চাইতো রিসিভ করে ফোন চাপলেন কানে। তবে হ্যালো বলার আগেই ওপাশ থেকে দিয়ে এলো সুবর্ণার আগুন ঝরা কণ্ঠস্বর। হোয়ার আর ইউ সতীশ? হ্যাভেন্ট ইউ হার্ড ইট হোয়ার আই এম রাইট নাও? সুবর্ণার কণ্ঠস্বর চিনতে দেরি হয়নি সতীশ মিত্রের। এই মুহূর্তে সুবর্ণার উদ্বিগ্ন কণ্ঠ তাকে একটুও বিচলিত করছে না, বরং কিছুটা হলো শান্তি দিচ্ছে তার করা ভয়ানক পাপের সামান্যতম শাস্তির নজির দেখে। সতীশ, আর ইউ লিসেন টু মি? হ্যাঁ শুনছি, বলো। ওপাশ থেকে সুবর্ণা মিত্র তেলে বেগুনে জ্বলে উঠল সতীশ মিত্রের শান্ত গলার আওয়াজ শুনে। সতীশ, তুমি জানো আমি কোথায়? হোয়াট? তুমি জানো আমি কোথায়? তার সত্ত্বেও আমাকে এখান থেকে বের করার চেষ্টা না করে এখনো বাড়িতে চুপ করে ঠিসু হয়ে বসে আছো? হ্যাঁ আছি। সতীশ মিত্রের এমন কাটা কাটা জবাব শুনে রীতিমতো মেজাজ হারালো সুবর্ণা। রাগে তেতে পুড়ে পাগলাটে হাসি হেসে বলল, সতীশ, তুমি কি আমার সাথে মজা করছো? একদমই না। তাহলে তুমি এভাবে কথা বলছো কেন? কেন তুমি ছুটে আসছো না আমাকে এখান থেকে উদ্ধার করতে? সতীশ মিত্র বুকের মাঝে জমাট বাঁধা কষ্টটাকে গিলে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। একটা অপরাধীকে বাঁচাইতে ডিআইজি সতীশ মিত্র কখনো সুপারিশ নিয়ে থানায় যাবে না। হোয়াট ডিড ইউ সে? আমি এমন কেন দুবদ্ধ ভাষায় কথা বলিনি যে তুমি বুঝতে পারবে না। শোনো সুবর্ণা, আমি এতগুলো দিন তোমার আর তোমার ফ্যামিলির সমস্ত পাপ, সমস্ত অনাচারগুলোকে নিজ বিধাতে অদেখা করে দিয়েছি। তবে আজ আর নয়। তুমি আর তোমার দুচরিত্র ভাই আমার মেয়েটার সাথে যা করতে চেয়েছো সেটা আমি কিছুতেই সব বরদাস্ত করব না। তাই আমার কাছ থেকে কোনো রকম হেল্প পাওয়ার আশা ছেড়ে দাও। স্বামীর কথা শোনা মাত্রই সুবর্ণা মিত্র যেন স্থবির হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। বিস্ময়ে উত্তাল তরঙ্গ ঢেউয়ের মতো আসতে পড়ল তার মন জমিনের কোনায় কোনায়। বিস্ময়ের রেশটুকু কোনো মতে কাটিয়ে উঠে সুবর্ণা বলে উঠল, কি বললে তুমি? কে তোমার মেয়ে? ভীষণ সাবলীল ভাষায় সতীশ মিত্র বলে উঠল, শ্রাবণী, আমার মেয়ে শ্রাবণী। তোমার সাহস কি করে হলো আমার মেয়ের উপর তোমরা নোংরা দৃষ্টি ফেলার? আমি আগেই তোমাকে ওয়ার্নিং করেছিলাম শ্রাবণীকে যেন কিছু না করা হয়। তবুও আমার কথায় তেরাই কেয়ার করে বাপ ভাইয়ের সাথে মিলে প্ল্যান বানালে মেয়েটাকে নরকে শরবত করায়। এবার আমি তোমাকে নরক চিনাবো। আমি তোমাকে দেখাবো নরকের জীবন কতটা ভয়ঙ্কর। বলে ঠাস করে ফোনটা কেটে দিলেন তিনি। দু চোখে তার জল জলে আগুন, বুকে জ্বলন্ত আফসোসের দহন। বারংবার জপে চলেছে তার মনটা। আশা, এবার তুমি আমায় ক্ষমা করবে তো?